দিদা, ও দিদা, আজ মা আমাদের বাড়িতে তোমাকে ডেকেছে, তুমি নিশ্চয়ই আসবে, ভুলে যেও না। বুড়ি দিদা, যিনি প্রতিদিনই গ্রামের চার মাথার মোড়ে এসে বসে থাকেন, তাকে 8 বছরের যশ কথা বলল। বুড়ি দিদা লাঠি টেকতে টেকতে ধীরে ধীরে যশের বাড়িতে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন যেন একটা বড় অনুষ্ঠান হতে চলেছে। কিন্তু বুড়ি দিদার এত বড় অনুষ্ঠানের সঙ্গে কি সম্পর্ক? তার তো শুধু 2 বেলার খাবারই চাই, তা সে শুকনো রুটিই হোক কিংবা পঞ্চব্যঞ্জন। পেট ভরানোই তার একমাত্র লক্ষ্য। তিনি যশের বাড়িতে গিয়ে এক কোণে বসে পড়লেন। সেই দিদা সেখানে প্রায় 2 ঘন্টা ধরে বসেছিলেন। তখন অনুষ্ঠানে আসা এক অতিথি যশের ঠাম্মা রমা দেবীকে জানালেন, এক বুড়ি প্রায় 2 ঘন্টা ধরে আপনাদের বাড়ির এক কোণে বসে আছে, তিনি কেন এসেছেন একটু জিজ্ঞাসা করুন। তখন হঠাৎ রমা দেবী স্মরণ করলেন ও বললেন, ও, আমি তো ভুলেই গেছি যে আমি সরোজ দিদাকে ডেকে পাঠিয়েছিলাম। তখন তিনি দ্রুত গতিতে প্রথমে ভান্ডার ঘরে গিয়ে তার জন্য সুন্দরভাবে খাবারের থালা সাজিয়ে আনলেন এবং ক্ষমা চাইতে চাইতে বললেন, আমাকে ক্ষমা করবেন দিদি, বাড়িতে কাজ বেশি থাকার কারণে আমি আপনার দিকে খেয়ালই করতে পারিনি। বুড়ি দিদা 2 হাত তুলে তাকে শান্ত থাকতে ইশারা করলেন। এরপর রমা দেবী তার হাত ধুইয়ে তাকে খাবার খেতে দিলেন। বুড়ি দিদার খুব খিদা পেয়েছিল, তাই তিনি কিছুক্ষণের মধ্যেই সবটা খেয়ে ফেললেন। রমাদেবী তাকে আরও খাবার দিতে চাইলে তিনি অস্বীকার করলেন। জল খেয়ে বুড়ি দিদা সন্তুষ্ট হলেন। এরপর বুড়ি দিদা রমাদেবীকে জিজ্ঞেস করলেন, এই অনুষ্ঠানটি কেন হচ্ছে? তখন রমাদেবী তাকে জানালেন, আজ যশের উপনয়ন হচ্ছে, তাই 11 জন ব্রাহ্মণকে তারা ব্রাহ্মণ ভোজ করাচ্ছেন। পাশাপাশি গ্রামের সকল মানুষেরও আজ তাদের বাড়িতে আমন্ত্রণ। একথা শুনে বুড়ি দিদা যশকে অনেক আশীর্বাদ দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। বুড়ি দিদা কোথা থেকে এসেছেন এবং কোথায় থাকেন তা কারোর জানা ছিল না, কিন্তু এটা জানা ছিল যে বুড়ি দিদা প্রতিদিন সকালে গ্রামের সেই চার মাথার মোড়ে এসে বসতেন। হয়তো তিনি সেখানে বসে কারোর জন্য অপেক্ষা করতেন। গ্রামের অনেকেই তাকে জিজ্ঞেস করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি কখনো কারোর কাছে কিছু বলেননি। এই বুড়ি দিদার নাম যে সারজ ছিল তা শুধু যশের ঠাকুমাই জানতেন, কারণ বুড়ি দিদা তার জীবনের গল্প শুধুমাত্র রমা দেবীকেই বলেছিলেন। কারণ রমা দেবী তাকে এমন কিছু কথা বলেছিলেন যা তার শৈশবের সঙ্গে সম্পর্কিত ছিল। বুড়ি দিদা আবেগে ভেসে গিয়ে তাকে সব কথা জানিয়ে দেন, কারণ রমা দেবীর বয়সও বুড়ি দিদার বয়সের সঙ্গে সমান ছিল। তারা দুজন প্রায় সমবয়সী ছিলেন। একদিন রমাদেবী তাকে বললেন, যখন আমি স্কুল থেকে ফিরে আসতাম তখন পড়ালেখায় মন বসতো না, তাই আমি আমার বাড়ির পিছনে থাকা তেঁতুল গাছ থেকে কখনো কখনো তেঁতুল পাড়তাম, আবার কখনো কখনো আম গাছ থেকে আম পাড়তাম। যখন বাড়ির লোকেরা ডাকতো তখন চুপচাপ পড়ার ঘরে চলে যেতাম। বাড়ির বড়দের মনে হতো ওরা তো পড়ছে, এবং যখন তারা চলে যেত তখন আমরা সকল ভাই বোন খুব হাসি ঠাট্টা করতাম। এরপর বুড়ি দিদাও জানালেন, হ্যাঁ হ্যাঁ রমা বোন, আমরা স্কুল থেকে এসে আমাদের স্কুল ব্যাগ বাড়িতে রেখেই কাকার বাড়িতে আমলকি গাছের উপরে উঠতাম, আর যদি ঠাকুমা বা ঠাকুরদা আমাদের সেখানে দেখতেন তাহলে আমরা সেখানেই লুকিয়ে পড়ার চেষ্টা করতাম। আর যদি কখনো কাকি আমাদের সম্পর্কে কিছু বলার কথা ভাবতেন তাহলে আমরা তাকে পাকা আম দিয়ে চুপ করিয়ে দিতাম। এইভাবে আমরা অনেক মজা করতাম। কাকির বাড়িতে তার দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলে পড়তো, তার নাম মনোজ ছিল। সে আমার থেকে 5 বছর বড় ছিল। তার ছোট ভাইয়ের নাম গৌরব ছিল। তাদের মা বাবা মারা গিয়েছিলেন। এক ভাই কাকির বাড়িতে এবং অন্য ভাই কাকির বোনের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। আমরা তার সাথে স্কুলে যেতাম। মনোজ সবসময় আমার খেয়াল রাখতো। তখন আমি খুব ছোট ছিলাম, আমার এত বুঝ ছিল না যে সে কেন আমার এত খেয়াল রাখে, কিন্তু তার সঙ্গে থাকা আমার খুব ভালো লাগতো।
আমরা সকল ভাই বোন বড় হলে কেউ বাড়ি থেকে কলেজে যেতে শুরু করলো, কেউ আবার শহরে গিয়ে পড়াশোনা শেষ করলো। কিন্তু আমি বাড়ি থেকেই কলেজের পড়াশোনা শেষ করলাম। মনোজও আমার সাথে কলেজ যেত, কারণ আমার কাকা তার সন্তানদের শহরে রেখে পড়াতেন। কিন্তু মনোজকে তিনি বাড়ির সব কাজ করানোর পর কলেজে পাঠাতেন। এইভাবে আমি আর মনোজও আমাদের পড়াশোনা শেষ করলাম। এর মধ্যেই মনোজ একাধিকবার প্রকাশ করেছিল যে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে প্রকাশ্যে বলতে সাহস পায়নি, কারণ সে একজন দাস এবং আমি মালিকের মেয়ে, তাই সে লজ্জা পেত। কিন্তু একদিন আমার বাবা আমাকে বললেন, পাশের গ্রামে এক জমিদারের ছেলে আছে, তাদের অনেক জায়গা জমি আছে, 24 ঘন্টা চাকররা তাদের বাড়িতে থাকে। সেই জমিদার তার ছেলের জন্য তোমার হাত চাইছে, কিন্তু তার ছেলে খুব বেশি পড়ালেখা জানে না। যখন আমি এর বিরোধিতা করলাম যে আমি কলেজে পড়েছি এবং সে 12 ক্লাসও শেষ করেনি, তাহলে কিভাবে এই সম্পর্ক হতে পারে, তখন বাবা রাগে আমাকে থাপ্পড় মারলেন। আমি তখন মন স্থির করলাম যে এমন অশিক্ষিতের সাথে আমি বিয়ে করব না। এই কথা মনোজকে বললে সে ওই জমিদারের ছেলের সম্পর্কে জানতে চাইলো এবং জানতে পারলো যে সে একজন মদ্যপ, জুয়ারি এবং চরিত্রহীন। আমি যখন এই কথা বাবাকে বললাম, তখন তিনি বললেন, মনোজ তার স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যে বলছে, কিন্তু এর আগে পর্যন্ত মনোজ কখনো এমন কিছু বলেনি। কিন্তু যখন বাবা তার উপর মিথ্যে অভিযোগ দিলেন, তখন আমি মনে স্থির করলাম যে এখন যদি আমি বিয়ে করব, তাহলে শুধুমাত্র মনোজের সঙ্গে। আমি মনোজকে বললাম, যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে মাঠের মধ্যে পুকুরের পাশে আসো। মনোজ উদ্বিগ্ন হয়ে পড়ল যে হয়তো আমার শরীর খারাপ হয়ে গেছে। সে প্রথমেই আমার কপাল ছুঁয়ে দেখলো এবং উদ্বেগের মধ্যে প্রশ্ন করতে লাগলো, সরোজ, কি হয়েছে? তুমি আমাকে এখানে কেন ডাকলে? তুমি কেন এমন বললে? তোমার শরীর তো ঠিক আছে। একসঙ্গে এতগুলো প্রশ্ন করে সে আমাকে চমকে দিল। আমি তাকে বিস্ময়ে দেখছিলাম যে সে আমার কত খেয়াল রাখে। আমার মা বাবা আমার প্রতি তার ভালোবাসা দেখতেই পারছিলেন না, কিন্তু তারা সেই মদ্যপ জুয়ারি যে শুধুমাত্র ধনী ছিল কিন্তু যার কোনো মান সম্মান ছিল না, তাকে আমার জন্য যোগ্য বলে মনে করেছিলেন। আমি তার কাছে বললাম, মনোজ, তুমি কি আমাকে ভালোবাসো? মনোজ কেঁপে কেঁপে বলল, তুমি কেন এমন কথা বলছো সরোজ? আমি কিছুই বুঝতে পারছি না। এবং সে তার মাথা নিচু করে রাখলো। আমি তার কান টেনে ধরলাম এবং বললাম, তুমি যদি মিথ্যে বলতে পারো না, তবে মিথ্যে বলছো কেন? যখন তোমার ভালোবাসাকে অন্য কেউ নিয়ে যাবে, তখন তুমি কি তা সহ্য করতে পারবে? মনে রেখো, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই কথাগুলো শুনে মনোজের চোখে জল এসে গেল। সে বলল, সরোজ, তুমি তো মালিকের মেয়ে এবং আমি একজন কর্মচারী। যদি আমি এই কথা তোমাকে বলি তবে সেটা ছোট কথা হবে। তাছাড়া তোমার বাবা আমাকে গতকালই নির্দেশ দিয়েছেন যে যদি আমি তোমার সাথে আর বেশি মেলামেশা করি, তবে তারা আমাকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেবেন, বা তারা আমাকে মেরে ফেলবেন। তাই আমি তোমাকে এসব বলার সাহস পাচ্ছি না। মনোজের কথা শুনে এক মুহূর্তের জন্য আমি সত্যিই সাহস হারিয়ে ফেললাম। কিন্তু পরের মুহূর্তে আমি মনোজকে বললাম, মনোজ, তুমি কি আমার জীবনের শেষ পর্যন্ত সাথী হবে? মনোজ হাত বাড়িয়ে দিল। আমি তার হাত শক্ত করে ধরলাম এবং আমরা দুজনেই আমার বাবার কাছে চলে গেলাম। আমি বাবাকে বললাম, বাবা, ওই মদ্যপের সাথে বিয়ের চেয়ে আমি মরতে রাজি আছি। আমি বললাম, বাবা, আপনি কি ওকে ধাক্কা মেরে বের করে দেবেন বলেছেন? আপনাকে আর ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আমরা নিজেদের ইচ্ছায় এখান থেকে চলে যাচ্ছি। এই বলে আমি মনোজকে নিয়ে নতুন জীবন শুরু করতে বেরিয়ে পড়লাম। এরপর আমরা আদালতে বিয়ে করলাম এবং মন্দিরেও গিয়ে বিয়ে করলাম। মনোজ লেখাপড়া জানতো, তাই ও আয়কর বিভাগে চাকরি পেল। মনোজের বেতন এত ছিল যে আমার আর কাজ করার প্রয়োজনই পড়েনি। আমাদের সংসার খুবই সুখী ছিল। কিছুদিন পর আমাদের ঘরে একটি ছোট্ট পুতুল জন্ম নিল। তার নাম রাখলাম রুচিকা। রুচিকা দেখতে খুবই সুন্দর ছিল। তাকে যে দেখতো সেই তাকে খুব আদর করত। সে যেন সবার মন ভরিয়ে দিত। রুচিকা ধীরে ধীরে বড় হতে লাগলো। মনোজ আমার জন্য অনেক সোনার ও হীরের গহনা তৈরি করেছিল। পরিবারের রুচিকার আগমনে আমাদের জীবন বদলে গেল।
চারিদিকে আনন্দের উৎসব শুরু হলো। কিন্তু এই আনন্দ ও সুখ বেশি দিন স্থায়ী হলো না। রুচিকা যখন দশম শ্রেণীতে পড়তো, তখন হঠাৎ মনোজের একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি রাতের বেলায় ঘটেছিল। পরের দিন পুলিশ আমাদেরকে জানালো যে মনোজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা যেন সরকারি হাসপাতালে গিয়ে তার মরদেহ নিয়ে আসি। এ কথা শুনে আমি ৩ দিন পর্যন্ত কোনো রকম সাড়া দিতে পারলাম না। রুচিকা খুব বেশি বুঝতে পারছিল না, তাই সে তার কাকা গৌরবকে ফোন করলো। গৌরব তার স্ত্রী মায়ার সাথে আমাদের বাড়িতে এলো। গৌরব মনোজের শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু করলো, আর মায়া আমার সব গহনা ও টাকা নিয়ে নিল। তার আমাদের দুঃখের সাথে কোনো সম্পর্ক ছিল না। রুচিকার সে সময় আমার কাছে বসে কেঁদে চলছিল। অন্যদিকে গৌরব নিয়ম অনুযায়ী তার বড় ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করেছিল। তাদের বাড়ি যাওয়ার সময় সকল আত্মীয় স্বজনের বলল, সরোজ ও রুচিকার দায়িত্ব এখন তোমাকে নিতে হবে। সকলের চাপের কারণে গৌরব আমাদের সাথে নিতে বাধ্য হয়ে রাজি হলো। কিন্তু মায়া মনে মনে এই ভেবে খুশি ছিল যে এখন সে বিনে পয়সায় কাজের লোক পাবে। গৌরব মনোজের মৃত্যুর ১৩তম দিনে আমাদেরকে জোর করে তার বাড়িতে নিয়ে গেল। তারা আমাদের দুজনকে বাড়ির পেছনে একটি ছোট ঘরে থাকতে বলল, যেখানে তারা পুরনো জিনিসপত্র রাখত। রুচিকা ও আমি সেদিন সারাদিন কান্না করতে করতে সেই ঘর পরিষ্কার করলাম, যাতে সেখানে থাকার মতো জায়গা তৈরি করা যায়। মায়া বড় বাড়ি থেকে এসেছিল, তাই প্রথম থেকেই তার অহংকারে মাটিতে পা পড়তো না। আর উপরন্তু আমাদের অসহায় মনে করে সে আমাদের উপর দখলদারি করতে লাগলো। সকাল হলেই সে বলতো, ও মহারানী, তোমাদের কি চোখ খোলেনি? আমি কি তোমাদের ওপর এক বালতি জল ঢেলে দেবো? যদিও আমি তার ওঠার আগেই উঠে যেতাম, যাতে আমার মেয়ে একটু আরাম করতে পারে। কিন্তু সে রুচিকাকে দেখে তার চুলের মুঠি ধরে তুলতো, অথবা তার মুখে জল ঢেলে দিত। এ কারণে রুচিকা আমার সাথে উঠে যেত, যদিও তার ছেলেরা ৮টা পর্যন্ত আরাম করত। যখন সে আমাকে সকালবেলা কাজ করতে দেখতো, তখন বলতো, আরে বৌদি, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো। তুমি তো এমনভাবে কাজ করছো যেন তোমার শরীরে কোনো শক্তিই নেই। তোমার রাজকন্যার কি চোখ খোলেনি? তাকে তাড়াতাড়ি তুলে আনো, না হলে জানো তো আমি গেলে কি হবে। তখন রুচিকা বাইরে এসে উঠোনের ঝাড়ু দিতে দিতে বলল, না কাকিমা, আমি উঠোন ঝাড়ু দিচ্ছি। তখন আমি বলতাম, দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে না, বরং সে কাজ করছে। তখন সে বলতো, ঠিক আছে, এতে তোমরা আমার কোনো উপকার করছো না। তারপর সে চলে যেত। এর কিছুক্ষণ পর সে আবার রান্নাঘরে এসে বলতো, বৌদি, একটা কথা বলি। দাদা মারা যাওয়ার আগে কি তোমরা কোনো কাজই করতে না? সব কাজ কি সে করতো? এখনো তো খাওয়ার তৈরি হয়নি, তাড়াতাড়ি সব তৈরি করো। আমার ছেলেদের স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে যে। ওদের তো স্কুল বাস আসে, তোমার মেয়ের মতো না যে ঘোড়ার মতো লাফিয়ে চলে যায়। এই বলেই সে চলে যেত। মায়ার কথা শুনে রুচিকা তো খুব ক্ষেপে যেত, কিন্তু আমি তাকে শান্ত করতাম। মায়া সব সময় তাচ্ছিল্য করত, আমি এবং গৌরব তোমাদের জন্য কত কিছু করি, আমরা না থাকলে তোমাদের কি হতো? তুমি তো রাস্তায় ভিক্ষা করতে। তবুও আমরা তাকে কিছু বলতাম না। যখন আমি তাকে বলতাম যে রুচিকাকে একটু ঘুমানোর জন্য দিতে, কারণ সেও তো ছোট, ঠিক তার সন্তানদের মতো। রুচিকা সারাদিন স্কুলে থাকতো, তারপর বাড়ির কাজ ও পড়াশোনা করতো, তাই তাকে একটু আরাম করতে দাও। তখন সে একটাই উত্তর দিত, দেখো বৌদি, তোমার মেয়েকে আমার ছেলেদের সঙ্গে তুলনা করো না, কারণ তাদের বাবা এখনো বেঁচে আছে, আর এই মেয়েটি অভাগী যে তার বাবাকে হারিয়েছে। আর তাছাড়া তোমার দেওরও তো তোমাকে কতদিন ধরে বলছে যে দাদার যে ফিক্সড ডিপোজিটটা আছে তাতে স্বাক্ষর করে দিতে। আমি সব বুঝতে পারছি, এটা তোমার ও তোমার মেয়ের কৌশল, যাতে আমরা সেই টাকা না পাই। তোমরা যদি আমাদের কথা না ভাবো, তাহলে আমরা কেন তোমাদের ওপর দয়া করব? এখন তাড়াতাড়ি নিজের কাজ সেরে ফেলো, তোমাকে আবার মাঠে কাজ করতে যেতে হবে। রুচিকা যখন এইসব শুনলো, তখন বলল, মা, তোমার কারোর কথা শোনার কোনো প্রয়োজন নেই। আসো, আমি রান্নাঘরে তোমার সাহায্য করে দিচ্ছি। আর তুমি আজ মাঠে একদম যেও না, না হলে তোমার হাঁটুতে ব্যথা বেড়ে যাবে। এই বলেই সে আমার গলা জড়িয়ে ধরল।
রুচিকার ভালোবাসার জন্যই আমি সাহস পেতাম, তাই ওর জন্য আমি সমস্ত কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত ছিলাম। রুচিকার চোখও আমার কষ্ট দেখে ভরে উঠল। সে চুপচাপ চোখের জল মুছে কাজ করতে লাগলো। আমারও কিছুটা সেরকমই অবস্থা ছিল, কিন্তু আমরা মা মেয়ে একে অপরের সামনে নিজেদের চোখের জল দেখাতাম না। আমি তাকে শুধু সাহস দিতাম, মা, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি কেবল তোমার লক্ষ্য ঠিক রাখো। মা, যখন আমাদের দুজনকে এত কাজ করতে হচ্ছে, তখন আমরা আলাদা থেকেও তো সুখী থাকতে পারতাম, তাই না? এখন আমি কিভাবে তাকে বোঝাই যে একজন একা মহিলা যার সঙ্গে একটি যুবতী কন্যা রয়েছে, তার ওপর সমাজ ও আত্মীয়দের চাপ কেমন হয়? আমার তো বয়স হয়ে গেছে, কিন্তু মেয়েটি তো এখনো যুবতী। আমি মনে করেছিলাম যে যদি তার কাকার হাত তার মাথার ওপর থাকে তাহলে আমাদের সম্মান রক্ষা থাকবে। এই ভাবনা নিয়েই আমরা তার কাছে থাকতে এসেছিলাম। এরপর আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যাতে আমার মেয়ে ভালো চাকরি পায় এবং সে এতটা সক্ষম হয়ে ওঠে যে আমাদের আর কারো সাহায্যের প্রয়োজন না পড়ে। তারপর কি হলো? রমাদেবী বিস্মিত হয়ে প্রশ্ন করলেন। তখন সরোজ বলল, যখন আমার মেয়ের কলেজের পড়াশোনা শেষ হলো তখন সে মুম্বাইয়ের মতো বড় শহরে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল। সেই আনন্দটি পরিবারের সবার সঙ্গে ভাগ করতে চেয়েছিল, কিন্তু যখন তার কাকি দেখল যে রুচিকা আমার জন্য পোহা বানিয়ে নিয়ে এসেছে, তখন সে রাগে লাল হয়ে গেল। সে রেগে গিয়ে বলল, হে ঈশ্বর, এই মা মেয়ের কি এটা পেট নাকি কুয়ো যা কখনো পূর্ণ হয় না? আমার স্বামী যে এই বাড়িতে একমাত্র উপার্জন করে, সে সকাল থেকে কিছুই খায়নি, আমি সারাদিন এত কাজ করেও কিছু খাইনি, আর এই মহারানীদের দেখো কিভাবে তারা অন্যের জিনিস চুরি করছে। এই বলেই সে আমার হাত থেকে পোহার প্লেটটি ছিনিয়ে নিল এবং রুচিকাকে বড় বড় চোখ দেখিয়ে বলল, এই মেয়ে, সাবধান, তুমি যদি আমাদের আগে পোহা খাও তাহলে ভালো হবে না। আগে আমাদের পেট ভরে পোহা খেতে দাও, তারপর যা বাঁচবে তা তোমরা খেয়ে নিতে পারো। এই কথা শুনে রুচিকা কান্নাকাটি করতে করতে বলল, কাকি, তোমার ইচ্ছে হলে আমাকে তুমি খেতে দিও না, কিন্তু মাকে দাও, কারণ তাকে ওষুধ খেতে হবে, না হলে তার স্বাস্থ্যের আরো অবনতি হবে। তখন তোমার ঘরের কাজ কি করবে? তখন মায়া ক্ষেপে গিয়ে বলল, তোমার মা বাঁচুক বা মরুক তাতে আমাদের কি? এই বাড়িতে জলখাবার আগে আমি আর তোর কাকা খাবো, তারপর তোরা করবি। না হলে মনে রাখিস, আমরা তোদের বাইরের রাস্তা দেখিয়ে দিতে পারবো। আর হ্যাঁ, আমার জন্য এক কাপ চা বানিয়ে আমার ঘরে নিয়ে আয়, সকাল থেকে আমি চা পর্যন্ত খাইনি। মায়ার কথাগুলো শুনে রুচিকার ভীষণ রাগ হলো, কিন্তু আমি তাকে শান্ত করলাম। মা, আর কিছুদিনের ব্যাপার, তুমি পড়াশোনা করে এতটা যোগ্য হয়ে যাও যে তাদের প্রত্যেকটি কথার উত্তর দিতে পারো। তখন খুব কষ্টে রুচিকা শান্ত হলো। রুচিকা এখন বড় হয়ে গেছে এবং প্রতিটি বিষয়ে তার কাকিকে উত্তর দিতে শুরু করেছে। তখন মায়া ভাবল যে যদি সে রুচিকার বিয়ে দিয়ে দেয় তাহলে সে আমাকে দিয়ে দিনরাত কাজ করাতে পারবে। কিন্তু তার এটা জানা ছিল না যে রুচিকা একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। এরপর সে তার আত্মীয়দের মাধ্যমে একজন অত্যন্ত খারাপ এবং মদ্যপ ছেলের সম্বন্ধ নিয়ে এলো, যাতে সে সারাক্ষণ রুচিকার ওপর অত্যাচার চালাতে পারে। কিন্তু যখন আমি এই বিষয়টি জানলাম তখন আমি এর প্রতিবাদ করলাম। রুচিকা এসব কিছুই জানতো না, কিন্তু সে তখন বিয়ে করতে চাইছিল না, তাই সে বিয়েতে ওই সায় দেয়নি। তখন মায়া দেখল যে এই মা মেয়ে তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তাই সে ভাবল রুচিকাকে সরিয়ে দেওয়া দরকার। তাই সে একটি লোককে ফোন করলো, কিন্তু সে জানতো না যে সেই মুহূর্তে আমি তার সব কথা শুনতে পেয়ে গিয়েছিলাম। সে বলল, যদি তুমি এই মেয়েটিকে মেরে ফেলো তাহলে আমি তোমাকে 5 লাখ টাকা দেব। অন্যদিকে লোকটি বলল, ম্যাডাম, এত বড় কাজের জন্য মাত্র 5 লাখ? তুমি জানো কি, যদি ধরা পড়ি তাহলে আমার আজীবন কারাবাসের শাস্তি হবে। আমি এই কাজের জন্য 10 লাখ টাকা নেব। মায়া আনন্দিত হয়ে রাজি হলো এবং সেই সময়ই রুচিকার 2-3টি ছবি ওই লোককে পাঠালো। এইসব কথোপকথন মোবাইল স্পিকার দিয়ে হচ্ছিল, কারণ সে আমাকে বাজারে পাঠিয়েছিল।
এবং রুচিকা কলেজের কাজে বাইরে ছিল, তাই সে ঘরে কেউ ছিল না। কিন্তু আমি বাজার থেকে দ্রুত ফিরে এসেছিলাম, কারণ আমি মাঝপথেই একজন সবজি বিক্রেতাকে পেয়ে গিয়েছিলাম, তাই আমাকে বাজারে যেতে হয়নি। যখন আমি মায়ার এই রূপ দেখলাম, তখন আমার পায়ের তলায় মাটি সরে গেল। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। আমার কাছে তখন যত টাকা ছিল তা রুচিকাকে দিয়ে তাকে সব কথা বললাম। সেই রাতে সে এক বন্ধুর বাড়িতে ছিল। আমি চুপচাপ তার সমস্ত নথি নিয়ে তাকে দিয়ে এসেছিলাম এবং সে সেখান থেকে মুম্বাই চলে গিয়েছিল। সেখানে সেই খুনি আমার মেয়ে রুচিকার মতো একই রঙের পোশাক পরা অন্য একটি মেয়েকে হত্যা করে এবং তার ছবি মায়ার মোবাইলে পাঠিয়ে দেয়। জিনিসটা এমনভাবে দেখানো হয় যেন সেই মেয়েটি পথ দুর্ঘটনায় মারা গেছে। মায়া প্রথমে এই খবর আমাকে জানায়, পরে গৌরবকে জানায়। আমি তখন কেঁদে যাচ্ছিলাম, আর তারা দুজন পুলিশে গিয়ে রিপোর্ট দাখিল করে এবং সব ফর্মালিটি শেষ করে। মৃতদেহটি পোস্টমর্টমের পরে বাড়িতে নিয়ে আসে। খুব দ্রুততার সাথে তারা তার শেষকৃত্য সম্পন্ন করে। 13 দিন পর তার শ্রাদ্ধ অনুষ্ঠানও হয়ে যায়। সে সময় আমি খুব কাঁদতে থাকি ও সময়ের ওপর অভিশাপ দিতে থাকি। কিভাবে কিছু টাকার জন্য মানুষ কি না করতে পারে, এই চিন্তা করে আমি কাঁদতে থাকতাম, কারণ আমার মেয়ে রুচিকা মাঝে মাঝে তার কাকির কাছে আমার গহনা এবং ফিক্সের টাকা সম্পর্কে বলতো। সে ভয় পেয়েছিল যে রুচিকা একদিন তাদের কাছে হিসেব চাইবে। সেজন্যই মায়া এই সব কিছু পরিকল্পনা করেছিল। এখন রুচিকা না থাকায় মায়া নিশ্চিন্ত হয়ে পড়েছিল। সে আমাকে খোলাখুলি নির্যাতন করতে শুরু করেছিল। যখনই ওর নিজের মন মতো কিছু পেত না, তখনই ও আমার উপর হাত তুলতো। আমি শুধুমাত্র আমার মেয়ের ফিরে আসার অপেক্ষা করতাম এবং তার অপরাধ সহ্য করতাম। কিন্তু একদিন মায়া আমার অসুস্থতার সুযোগ নেয়। আমি প্রায় 10 দিন অসুস্থ ছিলাম। প্রতিদিন জ্বর আসছিল এবং এর কারণে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। বিছানা থেকে উঠলেই মাথা ঘুরতে থাকতো, তাই আমি আমার বাড়ির কাজও করতে পারছিলাম না। মায়া আমাকে দেখে খুব বিরক্ত হয়ে উঠেছিল, কারণ তখন আমি কাজ করতে পারছিলাম না, তাই ওকে সব কাজ করতে হচ্ছিল। সে একদিন আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে এবং ভাবে যদি চায়ের মধ্যে মাদক মিশিয়ে দেওয়া হয় তাহলে কেউ বুঝতে পারবে না। আমি জানি না সে প্রতিদিন আমার চায়ের মধ্যে কি মিশাতো, যা পান করার পর আমি কেবল ঘুমাতাম। কখনো কখনো 24 ঘন্টায় মাত্র একবার আমার চোখ খুলতো। একদিন যখন আমার ঘুম ভাঙলো, আমি খুব তৃষ্ণার্ত অনুভব করলাম। আমি জল আনতে রান্নাঘরে যাচ্ছিলাম, ঠিক তখন মায়ার গলার আওয়াজ শুনতে পেলাম। এখন ওই বুড়ির কাজ শেষ হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই সেও মেয়ের মতো এই পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় হবে। আমি তখন রান্নাঘরে যাওয়া ঠিক মনে করলাম না এবং চুপচাপ আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। যখন মায়া আমার ঘরে চা নিয়ে আসে, তখন আমি ঘুম ভাঙার ভান করতে শুরু করি, কারণ আমি প্রতিদিন ঘুম থেকে উঠে চা খেয়ে আবার শান্তভাবে ঘুমোতে যেতাম। কিন্তু সেদিন আমি চা পান করিনি, বরং তা ফেলে দিয়ে ঘরে ফিরে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। মায়া এসে চায়ের কাপটি তুলে নিয়ে গেল। যখন সেদিন দুপুরে সবাই আরাম করছিল, তখন আমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়েছিলাম। কিন্তু শরীর ভালো না হওয়ায় আমি মাঝপথে মাথা ঘুরে পড়ে যাই। সে সময় এক বৃদ্ধ দম্পতি আমার অনেক সেবা করেছিল। তারা ততক্ষণ আমার হাত ও পায়ের ম্যাসেজ করে দিচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত আমি জ্ঞান ফিরে পেয়েছিলাম। জ্ঞান ফিরে পাওয়ার পর তারা আমাকে জলপান করিয়েছিল এবং আমাকে গরম চা পান করতে দিয়েছিল। আমি তখন চা ঘৃণা করতে শুরু করেছিলাম এবং ভয় পেতে শুরু করেছিলাম, তাই আমি চা খাইনি। এবং এরপর তারা আমাকে ফল কেটে দিয়েছিল। এরপর আমি সেখানেই তাদের সাথে থাকতে শুরু করি। তারা দুজনেই প্রতিদিন রাস্তায় ভিক্ষা করে আনতো এবং আমি জায়গা পরিষ্কার করে তাদের জন্য খাবার তৈরি করতাম। কিন্তু একদিন না জানি সেই দুই বৃদ্ধ দম্পতি কোথায় চলে গেল। তারপর থেকে আমি তাদের জন্য অনেক অপেক্ষা করেছি। এরপর আমি এই গ্রামে এসে এই 4 মাথা মোড়ে বসতে শুরু করেছি, কারণ শেষবার আমার মেয়ে আমাকে এই মোড়ে বসেই তার জন্য অপেক্ষা করতে বলেছিল। সেই বুড়ি দিদা তার গল্প বলতে বলতে অনেকবার কেঁদেছিলেন।
তার সাথে রমা দেবীও কেঁদে উঠেছিলেন। সেই দিদা গ্রামে কারো না কারো বাড়িতে ছোটখাটো কাজ করতেন, বদলে গ্রামবাসীরা তাকে কিছু খাবার দিত। রুচিকা যখন তার কেরিয়ার তৈরি করতে গিয়েছিল, তখন সেদিন সে তার মা সরোজ দেবীকে সেই গ্রামের চারমাথা মোড়েই বসিয়ে রেখে গিয়েছিল। তাই সরোজ দেবী সেই দিন থেকে সেখানেই বসে রুচিকার জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু তিনি কাউকে বলেননি যে তিনি কারো জন্য অপেক্ষা করছেন। আজ তার অপেক্ষা শেষ হতে চলেছে, কারণ আজ সেই শুভ দিনটি এসেছে যখন তার মেয়ে আবার ফিরে আসতে চলেছে। রুচিকা যখন ট্রেন থেকে নামলো, তার হাতে অনেকগুলি শপিং ব্যাগ ছিল। সে তার মায়ের জন্য নতুন নতুন শাড়ি, চপ্পল এবং তার পছন্দের মিষ্টি নিয়ে এসেছিল, যাতে তার মাকে খুশি করতে পারে। আজ সে তার মায়ের পায়ের কাছে সমস্ত সুখ নিয়ে আসতে চেয়েছিল। যেসব জিনিস তার মা তার জন্য ত্যাগ করেছিল, সে দ্রুত তার সব ব্যাগ নিয়ে সেই মোড়ের কাছে চলে গেল, যেখানে তার মায়ের সঙ্গে দেখা হবে। সেদিন ক্রিসমাসের উৎসব চারপাশে ছিল। পুরো গ্রামটি খুব সুন্দরভাবে সজ্জিত ছিল। রুচিকা তার গ্রামের সাজসজ্জা দেখে খুব খুশি হয়েছিল। সে মনে মনে পরিকল্পনা করে, কেননা আজ একটি দারুণ পার্টির আয়োজন করা হোক, যেখানে গ্রামবাসীদের জন্য বিনামূল্যে ভোজনের ব্যবস্থা করা হবে, কারণ গ্রামবাসীদের জন্যই তার মা আজ পর্যন্ত বেঁচে ছিল। তখনই সে একটি ক্যাটারিং সংস্থার সাথে যোগাযোগ করে এবং সমস্ত কাজ দ্রুত সম্পন্ন হয়ে যায়। সোনালি সন্ধ্যায় সে ঘোষণা করে যে আজ চারপাশের সমস্ত গ্রামে কেউ খাবার তৈরি করবে না, এবং সে সেই গ্রামের ব্লক সংযুক্ত বড় শহরের ডাক্তার, আইনজীবী, পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মচারীদেরও নিমন্ত্রণ দেয়। ক্রিসমাসের আনন্দে সকলেই এক জায়গায় জড়ো হয়। এত বড় পার্টির আয়োজক কে তা কেউ জানতো না। তবে হ্যাঁ, পার্টিটি দেখে মনে হচ্ছিল যেন অর্থের প্রবাহ বয়ে চলেছে। পার্টিটি দেখে সবার চোখ চমকে উঠেছিল। যে কেউ এই পার্টির জৌলস দেখতো তাকিয়ে থাকতো। পুরো গ্রামে সেই পার্টির সজ্জার আলোচনা হচ্ছিল। পার্টির আলোচনা শুনে মায়া এবং গৌরবও সেখানে চলে আসলো। মায়া এমন পার্টি আগে কখনো দেখেনি, তাই সে লোকেদের জিজ্ঞাসাবাদ করছিল। কেউ প্রধান অতিথির নাম ঘোষণা না করায় সবার মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। হঠাৎ সরোজ দেবী নামটি শুনে মায়ার মনে ধাক্কা লাগে, কিন্তু সে ভাবতে লাগলো এই বুড়ি তো কবেই মরে গেছে, এবং মনে মনে খুশি হতে লাগলো। কিন্তু যখন সেই পার্টির আয়োজক এবং এত বড় সাফল্যের পিছনের গল্প বলতে রুচিকা ম্যাডামের নাম উচ্চারিত হলো, তখন মায়া হুঁশ ফিরে পেল ও সে থরথর করে কাঁপতে লাগলো। তখন তার মেয়ে পূর্বী বলল, মা, দিদি তো মঞ্চে, চলো না তাদের সঙ্গে দেখা করতে যাই। তখন তার ছেলে পারস এসে বলল, হ্যাঁ মা, তুমি দেখেছ, দিদি তো মঞ্চে, তাদের নাম সম্প্রতি ঘোষণা করা হয়েছে, আর জেঠিও তাদের কাছে আছে, চলো না তাদের কাছে যাই। তখন মায়ার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। আশেপাশের লোকেরা তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে বোন, আপনার শরীর ভালো নয় নাকি? মায়া রুচিকা এবং সরোজ দেবীর দিকে ইঙ্গিত করে বলল, ভূত ভূত। যখন আশেপাশের লোকেরা তার মুখে ভূত শব্দটি শুনলো, তারা জিজ্ঞেস করলো, ভূত ভূত কেন বলছো? তখন মায়া তাদের বলল, এই মেয়ে তো 3 বছর আগে মারা গেছে, আর আমরা তার শেষকৃত্যও করেছি, ভূত, পালাও। তার কথায় বিশ্বাস করে অনেকেই ভয় পেয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। যখন রুচিকা এই খবর জানালো, তখন সে প্রথমে তার কাকিকে ধরলো এবং বলল, হ্যাঁ, এই কথা সত্য, আমি রুচিকা, মানুষ নই, ভূত। এবং সেখানে দাঁড়ানো সকলকে বলল, কেউ কি ভূত ধরতে পারো? মায়া তখন কাঁপতে কাঁপতে বলল, তোমার আত্মা কি শান্তি পাবে না? এরপর সে আবার বলল, আমি তোমার মায়ের সোনা, রূপা, হিরে, মুক্তা এবং ফিক্সড ডিপোজিটের টাকা চুরি করে নিয়েছি, তাই তোমার মা সেই জিনিসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর আমি তোমাকে তোমার বিয়ের আগে মেরেছি। আজ ক্রিসমাসের দিনে আমি তোমাদের আত্মার শান্তির জন্য এই কথা স্বীকার করছি যে আমি সত্যিই তোমাকে মেরেছি এবং তোমার মাকে পাগল বানিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন যদি তোমার আত্মা শান্তি না পায়, তাহলে আমি তোমার সব গয়না এবং টাকা ফেরত দিতে রাজি আছি। সে গৌরবকে তার সমস্ত গয়না এবং টাকা আনতে বলল, যাতে সে ভূতদের থেকে মুক্তি পায়। রুচিকা তার কাকির দুর্বলতার উপর হাসতে লাগলো, আর সরোজ দেবী নিজের বাড়ির অপমান দেখে লজ্জা পেলেন।
কিন্তু মায়া তার সম্মানের প্রতি কিছুই খেয়াল করেনি। গৌরব ভয়ে সরোজ দেবীর সমস্ত গয়না এবং ফিক্সড ডিপোজিটের টাকা মঞ্চে এনে রাখল। তাদের মনে হচ্ছিল রুচিকা এবং সরোজ দেবীর ভূত নিজেদের গয়না ফেরত নিয়ে চিরদিনের জন্য মুক্তি পাবে। অন্যদিকে রুচিকার তার মার গয়না দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। সরোজ দেবী তার মেয়েকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও কেঁদে ফেললেন এবং সমস্ত গয়না এবং টাকা জড়ো করে রাখলেন। এরপর রুচিকা বলল, এনারা যখন আজ এনাদের অপরাধ স্বীকার করেছেন তাহলে আর বিলম্ব কেন? এদের এখনই জেলে নিয়ে যাওয়া হোক। পুলিশের লোকেরা তাদের কথা অনুযায়ী দ্রুত তাদের গ্রেফতার করলো। রুচিকা এসে প্রথমে তার কাকা ও কাকির বিরুদ্ধে রিপোর্ট দায়ের করেছিল। রুচিকার মামলা নিতে একাধিক দক্ষ আইনজীবী প্রস্তুত ছিল। তারপর রুচিকার সহপাঠী আইনজীবী বীরেন্দ্র কশ্যপ তার মামলা নিয়ে গৌরব এবং মায়াকে লকআপে পাঠালো। তাদের সন্তানদের রুচিকা নিজেই পড়াশোনা করিয়েছিল। সবাই রুচিকা এবং সরোজ দেবীর প্রশংসা করতে থাকলো। এরপর থেকে গ্রামবাসীরা যখনই কোনো ছোটখাটো কাজ করতে চাইতো তারা সরোজ দেবীর পরামর্শ নিত এবং অনলাইনে কিছু করতে হলে রুচিকার কাছে আসতো। রুচিকা তার মায়ের এবং ভাই বোনদের সেবা করত এবং কয়েকদিন পর সরোজ দেবী তার মেয়ের বিয়ে তার পছন্দের ছেলের সঙ্গে দিয়ে দিলেন। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।